নিরাপদে আছো, সবসময় নিরাপদে থাকবে। আর বের হওয়ার সময় অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় আইসোটোপি। বিজ্ঞানী সোডি প্রথম দেখান যে একই মৌলের বিভিন্ন পারমাণবিক ভর বিশিষ্ট পরমাণু থাকতে পারে, আর একটি মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা একই থাকলেও তাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে। আর এই ঘটনাটিকে সোডি আইসোটোপি হিসাবে অভিহিত করেন। তাহলে আইসোটোপটা কি? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান বা একই কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ এটা গ্রিক শব্দ। আইসো শব্দের অর্থ একই, টোপ শব্দের অর্থ হচ্ছে স্থান। আইসোটোপ হচ্ছে একই স্থান, অর্থাৎ পর্যায় সারণীতে যে সমস্ত পরমাণুগুলোর অবস্থান একই জায়গায় তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলতে পারি। আর আমরা জানি পর্যায় সারণীতে পরমাণুর অবস্থান নির্ণয় করা হয় তার প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে। ফলে প্রোটন সংখ্যা এক হলেও তাদের নিউট্রন সংখ্যা যদিও ভিন্ন হয় বা ভর সংখ্যা যদিও ভিন্ন হয়, তাহলে তার অবস্থান পর্যায় সারণীতে ভিন্ন হয় না। তাই আইসোটোপ মানে হচ্ছে একই স্থান কিন্তু তাদের ভর ভিন্ন, তাদের প্রোটন সংখ্যা একই, তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। আর আইসোটোপের কয়েকটা উদাহরণ আমরা দেখব। যেমন হাইড্রোজেনের আইসোটোপগুলো প্রকৃতিতে যে তিনটা আইসোটোপ রয়েছে সেটা হচ্ছে প্রোটিয়াম, যার ভর সংখ্যা 1, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 2, আরেকটা হচ্ছে টিট্রিয়াম, যার ভর সংখ্যা 3। আর ঠিক একইভাবে কার্বনেরও প্রকৃতিতে তিনটি আইসোটোপ রয়েছে, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। অক্সিজেনেরও তিনটি আইসোটোপ প্রকৃতিতে বিদ্যমান, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। ঠিক একইভাবে ক্লোরিনেরও দুইটি আইসোটোপ প্রকৃতিতে রয়েছে, ক্লোরিন 35, ক্লোরিন 37। এই আইসোটোপের ব্যবহার নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আইসোটোপের ব্যবহার আগে আমরা আইসোটোপের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। আইসোটোপ সমূহ একই মৌলের পরমাণু। আইসোটোপ সমূহ একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন থাকতে পারে বা ভিন্ন থাকবে। পর্যায় সারণীতে একই মৌলের আইসোটোপ সমূহের অবস্থান একই। আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন কিন্তু কতিপয় ভৌত ধর্ম ভিন্ন। সোডিয়াম এবং গোল্ডের প্রকৃতিতে কোনো আইসোটোপ পাওয়া যায় না। সোডিয়াম এবং গোল্ড বাদে বাকি যত সকল মৌল বিদ্যমান তাদের সকলেরই প্রকৃতিতে একের অধিক আইসোটোপ রয়েছে। আর এই যে তথ্যটা সোডিয়াম এবং গোল্ড এর প্রকৃতিতে একের অধিক আইসোটোপ পাওয়া যায় না, এটার উপর ভিত্তি করে বিগত অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোতে বিভিন্নভাবে এটা বেস করে কয়েকটা কোশ্চেন এসেছে। ফলে তোমরা সোডিয়াম এবং গোল্ডের প্রকৃতিতে একের অধিক আইসোটোপ পাওয়া যায় না এই তথ্যটা বিশেষভাবে খেয়াল রাখবে। ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টগুলোতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন পর্যন্ত প্রকৃতিতে প্রাপ্ত এবং কৃত্রিমভাবে সৃষ্ট আইসোটোপের সংখ্যা প্রায় মৌল সংখ্যা এখন পর্যন্ত প্রকৃতিতে প্রাপ্ত এবং কৃত্রিমভাবে সৃষ্ট পর্যায় সারণীতে যে সকল মৌল আছে তাদের সংখ্যা প্রায় 118টি। আর সর্বমোট আইসোটোপের সংখ্যা 1300টি। আইসোটোপের ব্যবহারের মধ্যে রয়েছে পৃথিবীর বয়স নির্ণয়, রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম, কৃষি গবেষণায়, মাটির গবেষণায়, চিকিৎসা বিজ্ঞানে, শিল্প কারখানা প্রভৃতির ক্ষেত্রে আইসোটোপের প্রভূত ব্যবহার রয়েছে। এখন আমরা চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপের ব্যবহারগুলোর উপর একটু আলোকপাত করব, কারণ এগুলোর উপর ভিত্তি করে অ্যাডমিশন টেস্টে প্রায় প্রশ্ন এসে থাকে, তাই আমরা এটার উপর একটু বিশেষ গুরুত্ব দিব। যেমন ক্যান্সার কোষ ধ্বংস করতে কোবাল্ট 60 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। আবার রক্তের স্রোতে মিশ্রিত করে শরীরে রক্তের পরিমাণ নির্ণয় করার জন্য টাইটেনিয়াম 44কে আমরা ইউজ করে থাকি। মানুষের শরীরে যে টিউমার হয় ওই টিউমারের অবস্থান, আয়তন এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা, এটার জন্য আয়োডিন 131 ব্যবহার করা হয়। আয়োডিন 131 ব্যবহার করা হয়। রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার জন্য ফসফরাস 32 ব্যবহার করা হয়। আবারও বলতেছি, রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার জন্য ফসফরাস 32 ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসার জন্য রেডিয়াম 226 ব্যবহার করা হয়।
ডিএনএ আরএনএ এর গঠন পর্যালোচনার জন্য ফসফরাস 32 এবং কার্বন 14 ব্যবহার করা হয়। এবং ইউরেনিয়াম 238 পাথরের বয়স নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আবারও বললাম, ইউরেনিয়াম 238 পাথরের বয়স নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আমাদের অন্ত্রে যে আয়রন পরিশোষণ হয় বা লৌহ অধিশোষণ ঘটে, পরিশোষণ ঘটে, সেটার জন্য আয়রন 59 অ্যান্ড আয়রন 55 আইসোটোপকে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। রক্ত সঞ্চালন গবেষণার জন্য সোডিয়াম 24 ব্যবহার করা হয়। একটু লক্ষ্য যদি আমরা করি, কিছুক্ষণ আগে আমরা বললাম যে সোডিয়ামের আইসোটোপ প্রকৃতিতে একের অধিক নয়, কিন্তু এখানে সোডিয়াম 24 যে আইসোটোপটা দেখা যাচ্ছে, ওই আইসোটোপটা মূলত কৃত্রিম আইসোটোপ, যেটা গবেষণাগারে তৈরি করা হয় এবং গবেষণাগারে তৈরি করেই এটাকে ইউজ করা হয়। সোডিয়াম 24 আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া যায় না। সোডিয়াম 24 যে আইসোটোপ, এটা প্রকৃতিতে পাওয়া যায় না, আবারও খেয়াল রাখবে। তারপর মস্তিষ্কের টিউমারের স্থান নির্ণয়ের জন্য টেকনেশিয়াম 99 আইসোটোপ ব্যবহার করা হয়। মস্তিষ্কের টিউমারের স্থান নির্ণয়ের জন্য টেকনেশিয়াম 99 ব্যবহার করা হয়। সিজিয়াম 137 মৃত্তিকা বিনষ্ট এবং ধ্বংসের উৎস নির্ণয়। মৃত্তিকা বলতে মাটি যে নষ্ট হয় এবং তার যে ধ্বংস, এটার উৎস নির্ণয় করার জন্য সিজিয়াম 137 ব্যবহার করা হয়। নিকেল 63 ক্যামেরা ও প্লাজমা প্রদর্শনীতে লাইট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়। নিকেল 63 ক্যামেরা এবং প্লাজমা প্রদর্শনীতে লাইট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা খেয়াল রাখবে। এখন আমরা আইসোবার নিয়ে আলোচনা করব। এ সম্পর্কে হয়তো অনেকে আগে থেকে একটু ধারণা নিয়ে থাকতে পারো। আইসোবার, এখানে শেষে যে বার, এই বার দ্বারা আমরা মনে রাখবো ভরের কথা। কাকে মনে রাখবো? ভরের কথা মনে রাখবো। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখান থেকে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম, প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই মৌলগুলো বা পরমাণুগুলো ভিন্ন মৌলের হবে, ভিন্ন পরমাণুর হবে, তবে তাদের ভর সংখ্যা সমান থাকতে পারে। এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে জিনিসগুলো খেয়াল রাখবো, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে তারা, ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, সুতরাং এদের প্রোটন ও নিউট্রন সংখ্যাও ভিন্ন হবে। পর্যায় সারণীতে এদের অবস্থান ভিন্ন হবে, একই জায়গায় হবে না, তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। আমরা এখানে একটু বিশেষভাবে খেয়াল রাখবো, আইসোটোপের রাসায়নিক ধর্ম একই থাকবে, কিন্তু কিছু কিছু ভৌত ধর্ম ভিন্ন থাকতে পারে, কিন্তু আইসোবারের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা আইসোবারের কয়েকটা উদাহরণ দেখব, যেমন হাইড্রোজেন 3 যার ভর সংখ্যা 3 আর হিলিয়াম যার ভর সংখ্যা 3। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, হাইড্রোজেনের ভর সংখ্যা এখানে 3 আর হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে এখানে 3, কিন্তু তাদের প্রোটন সংখ্যা ভিন্ন বা পারমাণবিক সংখ্যা ভিন্ন। সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 আর হিলিয়ামের ক্ষেত্রে 2। যেহেতু এই হাইড্রোজেন 3 এবং হিলিয়াম 3 এর ভর সংখ্যা একই, তাহলে আমরা এই দুইটাকে পরস্পরের আইসোবার বলতে পারি। ঠিক একইভাবে কার্বন 14 এবং নাইট্রোজেন 14, কার্বনের প্রোটন সংখ্যা 6, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন। তাহলে এখানে যদি লক্ষ্য করি, তার ভর সংখ্যা 14, নাইট্রোজেনের ভর সংখ্যা 14, ফলে ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন, ফলে এই দুটোকে আমরা পরস্পরের আইসোবার বলতে পারি। আমরা আরও একটা উদাহরণের যদি লক্ষ্য করি, কপার এবং জিঙ্ক যার প্রোটন সংখ্যা 29, জিঙ্কের প্রোটন সংখ্যা 30, কপারের প্রোটন সংখ্যা 29, কিন্তু তার ভর সংখ্যা কপারের ক্ষেত্রে 64, জিঙ্কের ক্ষেত্রেও 64। যেহেতু কপার এবং জিঙ্কের ভর 64, কিন্তু তাদের নিউট্রন প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, ফলে কপার এবং জিঙ্ক এই দুটাকে আমরা পরস্পরের
আইসোবার বলতে পারি। আরও একটা উদাহরণ লক্ষ্য করব, আর্গন 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40। এখানে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম এই তিনটি মৌলের ভর সংখ্যা একই, সেটা হচ্ছে 40, কিন্তু তাদের প্রোটন সংখ্যা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। আর্গনের ক্ষেত্রে 18, পটাশিয়ামের ক্ষেত্রে 19 এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 20। ফলে আর্গন 40, পটাশিয়াম 40 এবং ক্যালসিয়াম 40কে আমরা পরস্পরের আইসোবার হিসেবে উদাহরণ দিতে পারি। আরও একটা আইসোবারের উদাহরণ আমরা খেয়াল করব, সেটা হচ্ছে মার্কারি 204 অ্যান্ড লেড 204। মার্কারির প্রোটন সংখ্যা হচ্ছে 80 এবং লেডের প্রোটন সংখ্যা হচ্ছে 82। তাহলে এই দুটাকেও আমরা পরস্পরের আইসোবার হিসেবে উদাহরণ দিতে পারি। এর পরবর্তীতে আমরা আইসোটোন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আইসোটোন, এখানে টোন শব্দ থেকে সবশেষ যে টোন অংশটা আসতেছে, এই টোন থেকে আমরা খেয়াল রাখবো নিউট্রন। তা আইসো হচ্ছে একই, নিউট্রন তাহলে আইসো নিউট্রন, বা সেটাকে আমরা যেটাকে আইসোটোন বলবো। তো আইসোটোনে হচ্ছে কি, তাদের নিউট্রন সংখ্যা সমান থাকবে, কিন্তু প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ভিন্ন থাকবে। তাহলে আমরা সংখ্যা হিসেবে যেটাকে আমরা উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন হাইড্রোজেন 3, হিলিয়াম 4। হাইড্রোজেন 3 ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে তার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3। তাহলে নিউট্রন সংখ্যা কত হতে পারে? 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2। আবার হিলিয়ামের ক্ষেত্রেও তার নিউট্রন সংখ্যা কত হবে? 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 বা 2। তাহলে হাইড্রোজেন 3 এবং হিলিয়াম 4 এর ক্ষেত্রে তাদের নিউট্রন সংখ্যা 2 হওয়ার কারণে আমরা তাদেরকে বলতে পারি পরস্পরের আইসোটোন। আবার কার্বন 13 এবং নাইট্রোজেন 14 এর ক্ষেত্রে আমরা খেয়াল করব, কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 6, ভর সংখ্যা বা মাস নাম্বার হচ্ছে 13, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 13 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 7। তাহলে কার্বনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 7, আবার নাইট্রোজেনের ক্ষেত্রেও তার নিউট্রন সংখ্যা হচ্ছে 7, 14 বিয়োগ 7। ফলে যেহেতু তাদের নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, সেহেতু কার্বন 30 এবং নাইট্রোজেন 14কে আমরা পরস্পরের আইসোটোন বলতে পারি। ঠিক একইভাবে সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, এই দুটোর দিকে যদি আমরা খেয়াল করি, সোডিয়ামের এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 12 এবং ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12। প্রোটন সংখ্যা না, নিউট্রন সংখ্যা। সোডিয়ামের ক্ষেত্রেও তার নিউট্রন সংখ্যা 12, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও তার নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে সোডিয়াম 23 এবং ম্যাগনেসিয়াম 24 এর ক্ষেত্রে যেহেতু তাদের নিউট্রন সংখ্যা একই থাকতেছে, তাহলে আমরা তাদেরকে পরস্পরের আইসোটোন বলতে পারি। এরপরে আমরা আরেকটা লক্ষ্য করব, সিলিকন, ফসফরাস এবং সালফার। সিলিকন 30, এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিলিকন 30 ক্ষেত্রে প্রোটন নিউট্রন সংখ্যা হচ্ছে 16। আবার ফসফরাস 31, তার নিউট্রন সংখ্যা 16। সালফার 32, তার ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 16। ফলে সিলিকন, ফসফরাস এবং সালফারের নিউট্রন সংখ্যা যেহেতু পরস্পর সমান, সেহেতু সিলিকন, ফসফরাস এবং সালফার পরস্পরের আইসোটোন। ঠিকভাবে আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40 এবং ক্লোরিন 37। এই তিনটি পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রোটন সংখ্যা 19, 20, 17 এবং ভর সংখ্যা হচ্ছে 39, 40 এবং 37 এবং তাদের নিউট্রন সংখ্যা 20। প্রত্যেকটাই, পটাশিয়ামের ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 20, ক্যালসিয়ামের ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 20 এবং ক্লোরিনের ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 20। ফলে এই সবগুলোকে আমরা পরস্পরের আইসোটোন বলতে পারি। এখন আমরা দেখব আইসোমার। আইসোমারটা আসলে কি? এটা অন্যগুলোর তুলনায় একটু অন্যরকম। এতক্ষণ আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার নিয়ে যে আলোচনা করলাম তার থেকে একটু ভিন্ন রকমের, একটু খেয়াল রাখবেন। আইসোমার
এটা জৈব যৌগের ক্ষেত্রে আমরা আইসোমার নিয়ে একটু টুকটাক জানা থাকতে পারে বা আমরা জানি, কিন্তু এই সংজ্ঞার ক্ষেত্রে বা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আইসোমার বলতে আমরা যাদেরকে বুঝবো তারা একটু ব্যতিক্রম। তারা আসলে কি? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা পরস্পর সমান, কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের পার্থক্য বিদ্যমান, তাদেরকে আমরা পরস্পরের আইসোমার বলতে পারি। আবারও বলতেছি, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা পরস্পর সমান, কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে বা ভিন্নতা রয়েছে, তাদেরকে আমরা পরস্পরের আইসোমার বলবো। তবে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আইসোমারগুলো অবশ্যই একই মৌলের হবে। তাদের ভর সংখ্যাও একই থাকবে, তাদের প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যাও একই থাকতেছে। যদি আমরা খেয়াল করি, ব্রোমিন 35 প্রোটন সংখ্যা, যার 82 হচ্ছে ভর সংখ্যা। আবার ঠিক একইভাবে ব্রোমিন 35 এবং 82, তো ব্রোমিনের এই দুইটা পরমাণু পরস্পরের আইসোমার। কারণ হচ্ছে কি, তাদের অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের মধ্যে পার্থক্য থাকতে পারে। আরও একটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, কার্বন 12 এবং কার্বন 12, এই দুটোর ক্ষেত্রেও তারা পরস্পরের আইসোমার। এর পরবর্তীতে আমরা আইসো ইলেকট্রনিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের জ্ঞাতার্থে একটা কথা বলতেছি যে আইসো ইলেকট্রনিক সর্বপ্রথম 2019 সালে দিনাজপুর বোর্ডে প্রশ্নটা এসেছিল যে আইসো ইলেকট্রনিক বলতে কী বোঝো বা আইসো ইলেকট্রনিক কাকে বলে। এর আগ পর্যন্ত কখনোই আইসো ইলেকট্রনিক নামে কোনো টপিকের কোনো কোশ্চেন আসে নাই। সো আমরা সবসময় নিজেদেরকে আপডেট রাখবো এবং পরীক্ষায় কি এসেছে কি আসে নাই সে বাছ বিচার করে পড়াশোনা না করে আমাদের সিলেবাসটা পরিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করব। এখন আমরা আসি, আইসো ইলেকট্রনিকটা আসলে কি। যেসব পরমাণু, আয়ন বা মূলক বা অণুর মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকে বা একই সংখ্যক ইলেকট্রন থাকবে, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। এবং এই আইসো ইলেকট্রনিকের উপর অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন এসেছে। বিগত বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন এসেছে যে নিচের কোনগুলো আইসো ইলেকট্রনিক, এরকম অপশন থাকবে। তাহলে তোমাদের লক্ষ্য রাখতে হবে কাদের ইলেকট্রনের সংখ্যা সমান থাকবে, সেগুলোর দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমরা এই প্রশ্নের আনসার দিতে পারবো। তাহলে দেখো, আর্গন যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, পটাশিয়াম 1+, ইলেকট্রন সংখ্যা 18, ক্যালসিয়াম 2+, এখানেও ইলেকট্রন সংখ্যা 18। ফলে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম 2+কে আমরা পরস্পরের আইসো ইলেকট্রনিক বলতে পারি। এখন আসি ক্রোমিয়াম, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, ম্যাঙ্গানিজ 1+, এখানেও ইলেকট্রন সংখ্যা 24, আয়রন 2+, এখানেও ইলেকট্রন সংখ্যা 24, এবং কোবাল্ট 3+, এই ক্ষেত্রেও ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 24। ফলে আমরা ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 1+, আয়রন 2+, কোবাল্ট 3+, সবগুলোকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলতে পারবো, কারণ তাদের সবগুলোতেই সমান সংখ্যক ইলেকট্রন আছে। এখন আমরা লক্ষ্য করব নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড এবং সায়ানাইড, এদের ক্ষেত্রে নাইট্রোজেনের দুইটা পরমাণুতে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 14টি। আবার কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে 6টি এবং 8টি। যদি আমরা 6 এবং 8 যোগ করি তাহলে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে মোট ইলেকট্রন হয় 14টি। আবার সায়ানাইডের ক্ষেত্রে বা সায়ানাইড আয়নের ক্ষেত্রে কার্বন ইলেকট্রন সংখ্যা হলো 6টি, নাইট্রোজেনের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 60টি। যদি আমরা যোগ করি তাহলে হয় 13টি। আবার সায়ানাইডের ক্ষেত্রে একটা মাইনাস চার্জ আছে, মানে হচ্ছে একটা অতিরিক্ত ইলেকট্রন আছে। তো 13-এর সাথে আরও যদি 1 যোগ করো তাহলে কত হয়? 14। তাহলে নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড এবং সায়ানাইড আয়ন এই সবগুলোর ক্ষেত্রে 14টি ইলেকট্রন থাকার কারণে তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলতে পারি। ঠিক একইভাবে N2O, CO2, CNO-, এগুলোর ক্ষেত্রেও সমসংখ্যক ইলেকট্রন থাকে, সমসংখ্যক ইলেকট্রন থাকতেছে। তো এক্ষেত্রে আমরা যদি হিসাব করি 14টা ইলেকট্রনের সাথে 6টা ইলেকট্রন যদি যোগ করি কত হয়?
সরি 14টার সাথে 8টা ইলেকট্রন, 2টা নাইট্রোজেনের 14টা ইলেকট্রন, একটা অক্সিজেনের মধ্যে হচ্ছে 8টা ইলেকট্রন, তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যা হয় 22টি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, কার্বনের 6টা ইলেকট্রন আর অক্সিজেনের 8টা 8টা 16টা ইলেকট্রন, তো 6টার সাথে 16টা ইলেকট্রন যোগ করলে আমাদের হয় 22টা ইলেকট্রন। ঠিক একইভাবে CnO মাইনাসের ক্ষেত্রেও 22টা ইলেকট্রন থাকতেছে, ফলে এই তিনটি পরস্পরের আইসোইলেকট্রনিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আজ এই পর্যন্তই। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই বের হওয়ার সময় একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।